নমস্কার, আমি সায়ন। রেসপোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যেই ইউসিএল এর অর্থাৎ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের খেলা সম্পন্ন হয়েছে। প্রথম লেগের খেলার পর ইউসিএল এর কোন কোন জিনিসগুলোকে নিয়ে আপনারা সারা সপ্তাহ আলোচনা করবেন এবং এই যে ম্যাচ যেখানে রিয়াল মাদ্রিদ, পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ডের মতো বড় বড় হেভি ওয়েট দল নিজেদের মধ্যে প্লে অফস খেলছে, সেই সব দলের এমন কিছু তথ্য যেই তথ্যগুলোকে নিয়ে আপনারা নেক্সট যে লেগের খেলা হবে সেই লেগ পর্যন্ত যাতে আলোচনা করতে পারেন, সেরকমই আকর্ষণীয় কয়েকটা পয়েন্ট আমরা চেষ্টা করব 5টা পয়েন্টের মাধ্যমে সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার। এবং এই 5 পয়েন্টের অন্যতম প্রধান পয়েন্ট হবে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র জয়ের নায়ক নাকি কোথাও গিয়ে ফের সেই ভিকটিম। আলোচনা করব রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তনকে নিয়ে। কি সেই কাহিনী? আমরা সবাই জানি যখন ইউসিএল এর লাস্ট ম্যাচ, গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ যেখানে বেনফিকা মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদের, প্রমাণ করার কিছু নেই বেনফিকার কাছে। যদি জেতে, বড় ব্যবধানে জেতে, তাহলে কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে পারবে, নাহলে কিন্তু যেতে পারবে না। অন্যদিকে রিয়াল মাদ্রিদ সদ্য কোচ, তাদের যে জাভি আলোনসোকে পদ থেকে সরিয়ে নতুন কোচকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই রকম যখন একটা মুভমেন্ট, তখন কিন্তু কাগজে কলমে অনেকটাই এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু বিপক্ষ দলের কোচকে হোসে মরিনো, দ্য স্পেশাল ওয়ান, এবং তিনি কিন্তু প্রমাণ করেও দিয়েছেন কেন তাকে স্পেশাল ওয়ান বলা হয়। সেই ম্যাচে কিন্তু বেনফিকা একটা বড় ব্যবধানে জিতে যায় এবং প্লে অফসের রাউন্ডে চলে আসে। এবং যে টপ 8 দলের মধ্যে কিন্তু সেখান থেকে চলে যায়, নাম কেটে যায় কিন্তু রিয়াল মাদ্রিদের। এবং সেই কারণে আবার যখন প্লে অফস চালু হয় এবং প্লে অফসে কিন্তু ফের মুখোমুখি হয় বেনফিকা এবং রিয়াল মাদ্রিদ, প্রথম থেকেই কিন্তু এটা জানা ছিল একটা হেভি ওয়েট ম্যাচ হতে চলেছে। বেনফিকার দল কি কেমন সেটা নয়, বেনফিকার মাথা অর্থাৎ হোসে মরিনো ভার্সেস রিয়াল মাদ্রিদ, কোথাও একটা এই কম্পিটিশনটা হতো সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং হলো কিন্তু সেরকমই, বেনফিকার ঘরের মাঠে 1-0 গোলে জিতে নিয়েছে কিন্তু ফার্স্ট লেগের খেলাটা রিয়াল মাদ্রিদ। এবং রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক আর কেউ নয়, ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু একটা অসাধারণ গোলের পর যেভাবে ভিনিসিয়াস জুনিয়রকে বা ভিনিসিয়াস জুনিয়রের যে গোলটাকে নিয়ে আমরা আলোচনা করার কথা ভাবতাম বা ভেবেছিলামও, সেই জিনিসটা কিন্তু হলো না। আলোচনা হচ্ছে সেই গোলের পর আর যে ঘটনাগুলো পারিপার্শ্বিকভাবে ঘটে গেছে, সেই ঘটনা নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছিল। কি হয়েছিল একটু যদি খুলে বলি, সেক্ষেত্রে কিন্তু বলতে যেতে হবে যে ভিনিসিয়াস জুনিয়রের একটা দুর্দান্ত কার্ল বল, সেটা তিনি জালে জড়িয়ে দেন এবং এক গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। একটা অনবদ্য একটা ক্লাস গোল করার পর তিনি যখন দৌড়ে চলে যাচ্ছেন কর্নার ফ্ল্যাগের দিকে এবং সেলিব্রেশন করছেন, সাম্বা ডান্স করছেন, সেই মুহূর্তে কিন্তু সবাই হয়তো একটু ভাবতেই পারেন যে হয়তো বেনফিকার ফ্যান্সদের প্রভোক করার জন্য তিনি হয়তো এরকম নেচেছেন। এবং সেই ভাবনা থেকেই কিন্তু হলুদ কার্ড দেখে ভিনিসিয়াস জুনিয়র। অবশ্যই ফুটবল মহলের যে আরো প্রাক্তন প্লেয়ার্সরা আছে, তারা কিন্তু এই ঘটনাটাকে নিয়ে বলেছেন। এবং প্রথমেই যার নাম আমি বলবো সেটা হচ্ছে ওয়েন রুনি। তিনি বলছেন গোল করাতে কি কোনো গোল করার পর যে সেলিব্রেশন, তাতে কি কোনো অসুবিধা আছে? এই ধরনের সেলিব্রেশন তো ওয়ার্ল্ড কাপের মঞ্চে যদি কেউ এ ধরনের সেলিব্রেশন করে, তাহলে এগুলো আইকনিক সেলিব্রেশন হয়ে যায়। তাহলে কেন একটা অনবদ্য গোল করার পর এই ধরনের সেলিব্রেশন করা যাবে না, এরকমই কিন্তু বলছেন। কিন্তু এখানেই যদি ব্যাপারটা থেমে যেত, তাহলে হয়তো আমরা গোলটাকে নিয়ে আলোচনা করতাম। কিন্তু তারপরেই যখন গোল, সেলিব্রেশন, ইয়েলো কার্ড দেখা হয়ে যায়, যখন কিক অফের জন্য বেনফিকার দল ফিরে এসছে এবং ভিনিসিয়াস জুনিয়রও ফিরে এসছে, কিক অফের জন্য তৈরি হচ্ছে বেনফিকার দল, সেই মুহূর্তেই এক কাটা বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করে বসে আর্জেন্টিনার এক ফুটবলার, নাম তার প্রেস্তিয়ানি। তিনি মুখের ওপর জার্সি তুলে এবং বলে নাকি বাঁদর বলা হয়েছে। কেন মুখের ওপর একটা জার্সিটাকে তুলে কেন বাঁদর বলা হয়েছে? তিনি কিন্তু অবশ্য বলেছেন যে না, আমি বাঁদর বলিনি, আমি তো ভাই বলেছি। তাহলে ভাই বলতে গেলে কি জার্সি মুখে তুলতে হয়? কোথাও গিয়ে একটা খটকা আছে। কিলিয়ান এমবাপে কিন্তু বলছেন যে এখনকার দিনে দাঁড়িয়ে যদি আপনি বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করেন, আপনার কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাই নেই। এই ধরনের একটা বর্ণ বৈষম্যমূলক মন্তব্যের শিকার কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এর আগেও অনেকবার হয়েছে। এবং সেই কারণেই কিন্তু
তার এই একটা ক্লাসিক গোল বা ক্লাস গোলের পরেও তার আলোচনাটা কিন্তু ম্যাচের আলোচনাটা কিন্তু চলে যাচ্ছে এই বর্ণ বৈষম্যমূলক মন্তব্যের জন্য। ইউএফাও কিন্তু জানিয়ে দিয়েছে এই বর্ণ বৈষম্যমূলক যে মন্তব্যটা করেছে সেইটা নিয়ে কিন্তু একটা তদন্ত চলবে। অবশ্য হোসে মরিনো তিনি কিন্তু এই ম্যাচের পর রেড কার্ড দেখেছে। সেকেন্ড পয়েন্টে অবশ্যই কথা বলতে হবে ছোট টিমগুলো যেভাবে ম্যাচ জিতেছে। কার কথা বলছি বোডো গ্লিম্ট ভার্সেস ইন্টার মিলান ম্যাচের কথা। কাগজে কলমে দেখতে গেলে কিন্তু ইন্টার মিলান অনেকটা এগিয়ে এবং বলা যেতেই পারে ইন্টার মিলান কিন্তু অনায়াসেই এই ম্যাচটা জিতে নিতে পারতো এবং সবাই ধরেও নিয়েছিল যে এই ম্যাচটা ইন্টার মিলান জিতবে, কিন্তু বিপক্ষ দলের নাম বোডো গ্লিম্ট, নরওয়ের এই দল। এবং এই মরশুমে এই ইউসিএল সিজনে তারা কিন্তু বড় দুটো টিমকে হারিয়ে এসছে। প্রথম টিম ম্যানচেস্টার সিটি এবং দ্বিতীয় দল অ্যাথলেটিকো মাদ্রিদ। এবং শুধু জিতেছে তাই নয়, বরুসিয়া ডর্টমুন্ড এবং টোটেনহ্যামের মতো দলের সাথে কিন্তু ড্রও করেছে এই বোডো গ্লিম্ট। এবং সেই রকমই কিছু একটা ম্যাজিক এই ম্যাচে কিন্তু দেখিয়ে দিল তারা। বোডো গ্লিম্টের ফুটবলাররা 3-1 ম্যাচ জিতে যায়। ইন্টার মিলান কিন্তু ভাবতেও পারেনি এই ম্যাচটা তারা হেরে যাবে, কিন্তু বোডো গ্লিম্ট তারা কিন্তু এই মরশুমে যেভাবে চমক দেখাচ্ছে একের পর এক, এখন সত্যি দেখার বিষয় এই মরশুমে কত দূর পর্যন্ত বোডো গ্লিম্ট যায়। তবে হ্যাঁ, বড় লিগ এবং বড় দল মানেই যে অনায়াসে জয়, এই কথাটা কিন্তু আর মানতে নারাজ হবে বড় বড় দলের যে ক্লাব কর্তারা আছে তারা। কারণ আমরা দেখতেই পাচ্ছি বোডো গ্লিম্ট যেভাবে এই সিজনে খেলছে, ম্যানচেস্টার সিটি বা অ্যাথলেটিকো মাদ্রিদের মতো দলকে যে দল হারাচ্ছে, এবং এই মুহূর্তে ইন্টার মিলান কিন্তু 2 গোলে পিছিয়ে আছে ফার্স্ট লেগে। সেখান থেকে বলা যেতেই পারে যে ইউসিএল এবং বড় দল মানেই যে আপনি শুধু জিতে যাবেন তা কিন্তু নয়, ছোট দলগুলো কিন্তু কম্পিটিশন দেওয়ার জন্য একেবারে প্রস্তুত। এবং শুধুমাত্র বোডো গ্লিম্টের কথা বললেই হবে না, কথা বলবো গালাতাসারায়ের জন্য। গালাতাসারায় তাদের কিন্তু যে ম্যাচটা তারা খেলেছে জুভেন্টাসের সাথে, স্কোর লাইনটা যদি আমি বলি, সেই স্কোর লাইনে কিন্তু গালাতাসারায় 5 গোলে জিতেছে এবং অবশ্যই জুভেন্টাস 2টো গোল করেছে। কিন্তু গালাতাসারায়ের মতো একটা দল, টার্কিশ লিগে খেলা একটা দল, যে ইউএফার যে বড় 5টা লিগ হয় সেই 5টা লিগের মধ্যে টার্কিশ লিগ নেই, কিন্তু তাও টার্কিশ লিগের ক্লাব ইউএফার যে টপ 5 লিগস আছে সেখানে একটা লিগ সিরিয়া এর দল জুভেন্টাসকে হারিয়ে দিয়েছে। জুভেন্টাস তারকা খচিত দল, কেনান ইয়েলদিস থেকে শুরু করে দুশান ভ্লাহোভিচ, দারুণ দারুণ প্লেয়ার আছে জুভেন্টাসের এইবারের স্কোয়াডে, কিন্তু তারপরেও কিভাবে গালাতাসারাই এই ম্যাচটা জিতে নিল, এর পেছনে কিন্তু একটাই কারণ, একটাই প্লেয়ার, সেটা হচ্ছে ভিক্টর ওসিমেন। ভিক্টর ওসিমেন কিন্তু এই মুহূর্তের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার। কি করে, আর এই ম্যাচে কিন্তু তার কোনো গোল নেই না, কিন্তু কোনো অ্যাসিস্ট আছে, কিন্তু তার যে হাই প্রেসিং গেম, তার একটা উইনিং মেন্টালিটি, নিজের 200% মাঠে দেওয়ার ক্ষমতা, সেটাই কিন্তু তাকে প্রমাণ করে দিচ্ছে। এই মুহূর্তের বেস্ট স্ট্রাইকার কিন্তু ভিক্টর ওসিমেন। অবশ্যই কিন্তু কিছু কিছু জায়গায় তার খেলা একদম নজর কেড়েছে। তার কিন্তু বড় দলের খেলার অনেক সুযোগ ছিল, কিন্তু তিনি চুজ করে নিয়েছিলেন গালাতাসারায়কে, এবং গালাতাসারায় কিন্তু সেই যে সুযোগটা পেয়েছে গালাতাসারায়ের দলের হয়ে খেলার, সেই ভিক্টর ওসিমেন কিন্তু গালাতাসারায়কে সেই জিনিসটা উপহার দিচ্ছে। গালাতাসারায় কিন্তু অনায়াসেই একটা দুর্দান্ত ফুটবল খেলেছে অ্যাজ আ টিম, কিন্তু গালাতাসারায়ের হয়ে যখন আমি কথা বলছি সেখানে ভিক্টর ওসিমেনের ভূমিকাটা কি ছিল, যদি ভিক্টর ওসিমেন গোল না করে থাকে, ভূমিকাটা হচ্ছে তার মুভমেন্ট। একটা আজকালকার দিনের স্ট্রাইকার বা একদম প্রপার নাম্বার 9 পজিশনের যেমন প্লেয়ার হওয়া উচিত, ভিক্টর ওসিমেন কিন্তু আধুনিক ফুটবলে একদম প্রপার নাম্বার 9-এর ভূমিকাটা নেওয়াচ্ছে। তার পজিশনিং, তার মুভমেন্ট, তার ডিফেন্সে নেমে আসা টিমকে সাহায্য করার বা অ্যাটাকিং এর সময় হাই প্রেসিং, এই তিনটের জন্য কিন্তু কালকে ম্যাচে অবধারিত 3টে মুভমেন্ট ক্রিয়েট হয়েছিল, যেখান থেকে কিন্তু গালাতাসারায়ের অন্যান্য ফুটবলাররা গোল তুলে নিয়েছিল। এবং ভিক্টর ওসিমেন, গালাতাসারায় এবং এই যে একটা দল 5-2 গোলে এগিয়ে গেছে ফার্স্ট লেগে, জুভেন্টাসের কিন্তু খুব কঠিন হবে এই জায়গাটা থেকে ফিরে আসা সেকেন্ড লেগে। এখন সত্যি দেখার বিষয় জুভেন্টাস সেকেন্ড লেগে ফিরে আসতে পারে, কারণ আমরা এর আগেও দেখেছি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বার্সেলোনা পিএসজির গেমে বার্সেলোনার কিন্তু একটা প্রত্যাবর্তন হয়েছিল। তারা একটা এমন জায়গায় ছিল যেখান থেকে
গোল করে ম্যাচ বের করাটা খুব কঠিন ছিল, এখানেও কিন্তু সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে জুভেন্টাসের জন্য। জুভেন্টাসকে শুধু গোল করতে হবে এমন নয়, প্রথমে গোল করে অ্যাগ্রিগেটে সমতায় ফিরতে হবে এবং তারপরে কিন্তু লিডিং গোল নিতে হবে। খুব কঠিন হবে সেকেন্ড লেগের খেলা, তবে গালাতাসারাই যেভাবে ফুটবল খেলছে, তাদের দল একত্রভাবে যেভাবে ফুটবল খেলছে, কঠিন একটা ম্যাচ, কিন্তু একটা অবশ্যই ইন্টারেস্টিং ম্যাচ কিন্তু অপেক্ষা করছে সেকেন্ড লেগের জন্য। 3 নম্বর পয়েন্ট, যেখানে কিন্তু কথা বলবো পিএসজি এবং মোনাকোকে নিয়ে। পিএসজি বনাম মোনাকো, লিগ ওয়ানের দুই দল এবং বলতে গেলে একটা ডার্বি কিন্তু খেলা হয়। পিএসজি এবং মোনাকো এই সিজনে একটা মাত্র ম্যাচে এর আগে মুখোমুখি হয়েছে, অবশ্যই সেটা লিগ ওয়ানের ম্যাচ, এবং সেই ম্যাচে কিন্তু 1 গোলে জিতে গিয়েছিল মোনাকো। কিন্তু অবশ্যই লেগ ওয়ানের যখন গেম হচ্ছে প্লে অফসের, সেখানে কিন্তু পিএসজি মোনাকো গেমে আমরা একটা অত্যাধুনিক এবং আমরা কিন্তু একটা দারুণ খেলা দেখতে পাই। কি হয় সেই খেলায়, মোনাকো কিন্তু খুব তাড়াতাড়ি 2 গোলের লিড নিয়ে নেয়। পিএসজির ডিফেন্স যখন জোরালো হয়নি, নিজেদের মধ্যে হয়তো বনিবানাটা সেইভাবে মাঠে নেমে হয়নি, কমিউনিকেশনটা সেইভাবে তৈরি হয়নি, তখনও কে কোন দায়িত্বে খেলবে সেইভাবে ঠিক বুঝে উঠতে পারেনি, তার আগেই কিন্তু মোনাকো 2 গোলের লিড নিয়ে নেয়। এবং সবাই কিন্তু একটু অবাক হয়েছিল যে পিএসজি যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এই মৌসুমে খেলছে, সেরকম একটা দল কিভাবে মোনাকোর কাছে আটকে যাবে। কিন্তু না, আটকালো না। আটকানোর আগে অবশ্য একটা জিনিস ঘটেছিল, সেটা হচ্ছে ভিতিনা একটি পেনাল্টি পেয়েছিল। ভিতিনা পেনাল্টি আমরা সবাই জানি, ভিতিনা এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার, শুধু পিএসজির জন্য নয়, পর্তুগালের জন্যও। এবং সেখানে সেই পেনাল্টিটা ভিতিনা মিস করে, সেখান থেকেই কিন্তু একটু একটু চাপ তৈরি হয়েছিল পিএসজির মনে, এবং সেখান থেকে বের করেছিল কিন্তু একটা প্লেয়ার, ডিজায়ার ডো। তিনি এসেছিলেন পরিবর্তন হিসেবে, কার পরিবর্তন হিসেবে? ডেম্বেলের পরিবর্তন হিসেবে। এবং ডেম্বেলের পরিবর্তন হিসেবে আসার পরেই তার মুভমেন্ট, তার ড্রিবলিং, তার শট, তার অ্যাকিউরেসি, তিনি কিন্তু প্রমাণ করে দিলেন কেন ওয়ান অফ দ্য বেস্ট টিম পিএসজি, এবং কেন তিনি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার পিএসজি টিমের। 2 গোল করলেন, এবং শুধু 2 গোল করে যে সমতায় ফিরিয়েছেন তা নয়, আরো একটা শেষ মুমেন্টে গোল করেছে আশরাফ হাকিমি। আশরাফ হাকিমের কথা আলাদা করে এই মুহূর্তে কিছু বলার নেই। এবং যেই ম্যাচটা 2 গোলে হারছিল পিএসজি, 3-2 গোলে জিতে নেয়। কিন্তু চাপ তো এখানেই, কারণ লিগ ওয়ানের 2 দল আবার একটা বলতে গেলে প্রায় ডার্বি মুখোমুখি হয় নিজেদের লিগে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ফের মুখোমুখি হবে। মাত্র 1 গোলের লিড পিএসজি নিয়েছে, সেটা কিন্তু আমরা সবাই জানি 1 গোলের লিড কিন্তু খুব একটা সুবিধের হয় না, যখন তখন এই গোলের লিডটা কিন্তু মুছে যেতে পারে। মোনাকো কিন্তু চাইবে এই ম্যাচ জিতে পরের রাউন্ডে, অর্থাৎ রাউন্ড অফ 16-এ প্রবেশ করার। সেখানে পিএসজি কিন্তু লক্ষ্য থাকবে এই 1 গোলের লিডটাকে যদি কোনোভাবে বাড়িয়ে নেওয়া যায়, তাহলে সেই 1 গোলের লিডটা বাড়িয়ে মোনাকোকে এলিমিনেট করার। চাপে পড়ে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। কেন? তাদের সাথে খেলা ছিল ক্লাব বার্গের, বেলজিয়ামের দল, বেলজিয়ামের দল ক্লাব বার্গ। এবং ক্লাব বার্গ যখন আমরা এই খেলা দেখতে যাচ্ছি, তখন কিন্তু কাগজে কলমে অ্যাথলেটিকো মাদ্রিদ অনেক এগিয়ে, তাদের দুর্দান্ত দুর্দান্ত সব ফুটবলার, এবং এই মরশুমে দুর্দান্ত তারা ফুটবলও খেলেছে। কিন্তু ক্লাব বার্গ কি করেছে এই ম্যাচে, সেই ম্যাচের অ্যানালিসিস নিয়ে যদি আমি বলতে যাই, প্রথমেই কিন্তু 5 মিনিটের মধ্যে পেনাল্টি পেয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ, এবং সেই পেনাল্টি থেকে গোলও করে দেয় জুলিয়ান আলভারেজ। এবং তারপরে একের পর এক ক্রস, একের পর এক প্রেস, মাঠ নিজেদের দখলে নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু একটা ডমিনেন্ট ফুটবল খেলা শুরু করে দিয়েছে। এবং ফার্স্ট হাফের শেষ মিনিটের আগে লুকম্যানের গোলে কিন্তু 2-0 গোলের লিড নিয়ে নেয় অ্যাথলেটিকো মাদ্রিদ। কিন্তু তারপরে সেকেন্ড হাফে যখন খেলা চলছে, তখন ক্লাব বার্গ একবারে আলাদা অন্য একটা দল। 5 এবং 10 মিনিট, অর্থাৎ 10 মিনিটের মধ্যে 2 গোলের লিডটাকে যারা এগিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ, সেই অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে 2 গোল করে কত মিনিটে? না, 10 মিনিটের মধ্যে। এবং সমতায় চলে আসে ক্লাব বার্গ। অবশ্যই একটা ওন গোল করে ফেলে ক্লাব বার্গের এক ফুটবলার, এবং তখন কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ 3-2 গোলে এগিয়ে ছিল। কিন্তু ওই যে ক্লাব বার্গ তখন আলাদা ফুটবল খেলছে সেকেন্ড হাফে, আবার কিন্তু সমতায় ফিরে আসে এবং 3-3 স্কোর। অবশ্যই ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদ যখন নামবে, চেষ্টা করবে হোম ক্রাউডের সামনে কিন্তু সেকেন্ড লেগে জিতে পরের রাউন্ডে যাওয়ার।
তবে ক্লাব বার্জ প্রমাণ করে দিয়েছে অতটা সহজ হবে না লড়াই। ক্লাব বার্জ এমন একটা ফুটবল খেলেছে, তারা কিন্তু এখন একদম কম্পিটিশনে আছে এবং 3-3 সমতায় যেমন দল আছে, সেকেন্ড লেগে কিন্তু একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে। এই ম্যাচ কে জিতবে তার উপর কিন্তু নজর থাকবে পুরো ফুটবল মহলের। শেষ পয়েন্ট এবং শেষ পয়েন্টে কথা বলবো নিউ ক্যাসেলের ফুটবলার অ্যান্থনি গর্ডনের হয়ে। অ্যান্থনি গর্ডন, যিনি কিন্তু রাইট উইং, লেফট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডার 3টে পজিশনে খেলতে পারেন এবং নিউ ক্যাসেলের হয়ে শুরুও করেন কিন্তু রাইট উইং হিসেবে। প্লে অফসের এই ফার্স্ট লেগে নিউ ক্যাসেলের মুখোমুখি হয় কারাবাখ এবং এই কারাবাখকে কিন্তু 6 গোলে হারিয়েছে নিউ ক্যাসেল এবং এই 6 গোলের মধ্যে 4টি গোল করেছে অ্যান্থনি গর্ডন। অ্যান্থনি গর্ডন শুধু হ্যাটট্রিক করেননি, হ্যাটট্রিকের পর আরও একটি গোল, অর্থাৎ 4টি গোল এবং একটা বড় সড়ো লিড নিয়ে নিয়েছে তারা। অবশ্যই অ্যান্থনি গর্ডন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, সেটা বলে দেওয়ার আশা করি প্রয়োজন হয় না। অ্যান্থনি গর্ডন কিন্তু একটা দুর্দান্ত ফুটবল খেলেছে। অবশ্যই কারাবাখ সেইভাবে কিন্তু হেভি ওয়েট দল নয় এবং সেইটার সুযোগ কিন্তু নিউ ক্যাসেল নিয়েছে। নিউ ক্যাসেল কিন্তু কোনো রিস্ক নেয়নি, তারা একটা ডমিনেটিং ফুটবল খেলেছেন, একটা হাই স্কোরিং ম্যাচ করেছেন, 6টা গোল করেছেন এবং চেষ্টা করেছেন সেকেন্ড লেগে যাওয়ার আগে নিজেদের গোল ডিফারেন্সটাকে বাড়িয়ে নেওয়া। অবশ্যই হোম ক্রাউডের সামনে খেলবে সেকেন্ড লেগ নিউ ক্যাসেল এবং সেখানে কিন্তু কারাবাখের কিন্তু একটা চেষ্টা করবে, অবশ্যই প্রত্যেকটা দলই তো জেতার জন্য নামে, কিন্তু এই একটা বিশাল যে লিড, গোলের লিড নিয়ে নিয়েছে, সেটাকে পেরিয়ে সমতায় এসে ফের গোলের লিড নেওয়া, তাও আবার হোম ক্রাউডের সামনে, সেটা কিন্তু কোথাও গিয়ে একটু কঠিন। কিন্তু হ্যাঁ, অ্যান্থনি গর্ডন এবং নিউ ক্যাসেলের এই সিজনের যে জার্নিটা ইউসিএল এ, সেটা কিন্তু সত্যি একটা দেখার মতো বিষয়। এই ছিল 5টা পয়েন্ট ইউএসএল এর ফার্স্ট লেগ, প্লে অফসের ফার্স্ট লেগকে নিয়ে। আর কি কি পয়েন্ট আমরা মিস করলাম সেই পয়েন্টগুলো আপনারা জানাতে কমেন্ট করতে পারেন। যুব ভারতী থেকে আমি সায়ন, রেড স্পোর্টস।